আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শকগণ, আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিতে। সাংগঠনিক কাজ করতে গিয়ে একজন মহিলা কর্মীকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, পারিবারিক, সামাজিক, এমনকি ব্যক্তিগত পর্যায়েও। এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায় এবং একজন সংগঠক হিসেবে কিভাবে পথ চলা উচিত, আজ আমরা আলোচনা করব একটি মূল্যবান বই নিয়ে, মহিলা কর্মীর সমস্যা ও সমাধান। বইটি রচনা করেছেন সফুরা খাতুন, প্রকাশনায় আল ইসলাহ প্রকাশনী। চলুন বইটির পৃষ্ঠা উল্টে দেখি এবং জেনে নিই একজন সাংগঠনিক মহিলা কর্মীর জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায়, ব্যক্তিগত সমস্যা। ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করার পর দেখা যায় একজন কর্মী সক্রিয় হচ্ছে না, কাজে তেমন গতি নেই, দাওয়াতি কাজ করতে সংকোচ বোধ করে, ইয়ানত দিতেও পিছুটান, বৈঠকে আসতে নানা বাহানা দেখায়, কারো আবেগঘন আবেদনে নয়তো কোনো সমাবেশে কোনো বক্তার বক্তব্যে মনে রেখাপাত করায় সহযোগী ফরম পূরণ করে সংগঠনে সামিল হয়েছে, কিন্তু তার সেই সাময়িক আবেগ যখন দূর হয় তখন সে আগের অবস্থায় ফিরে যায়। করণীয়, এমন অবস্থায় তার ইসলাম সম্পর্কে ধারণা পরিষ্কার করতে হবে, সংগঠনের গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় বুঝদান করতে হবে, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও ফায়দা সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে ও সাহচর্য দান করতে হবে। সিলেবাসের অন্তর্ভুক্ত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য নিয়মিত পড়াতে হবে, আন্দোলনমুখী পত্র পত্রিকা নিয়মিত সরবরাহ করতে হবে, গ্রাহক করার চেষ্টা করতে হবে, গ্রাহক না হলে নিজেদের রাখা বা সংগৃহীত পত্র পত্রিকা নিয়মিত সরবরাহ করা দরকার, তার অন্তর্দ্বন্দ্ব পুরোপুরি নিরসন হওয়ার দরকার এবং তার ঝোঁক প্রবণতা বুঝে দায়িত্ব দেয়া উচিত। প্রিয় শ্রোতা, আপনাদের জানিয়ে রাখি আমাদের আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম তাফহিমুল কোরআন বাংলা। সেখানে আপনি তাফহিমুল কোরআনের অডিও ধারাবাহিকভাবে শুনতে পারবেন। ইসলামিক জ্ঞান ও কোরআনের গভীর ব্যাখ্যা জানতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। ইনশাল্লাহ এটি আপনার অন্তরে আলো ছড়িয়ে দেবে। এক, শারীরিক সমস্যা। শারীরিক অসুস্থতার কারণে কোনো কর্মী কাজে অগ্রসর হতে পারে। অসুস্থতা সাময়িক ও দীর্ঘস্থায়ী হতে পারে। সাময়িক অসুস্থ হলে এই কর্মীকে সুস্থ না হওয়া পর্যন্ত অবসর দেয়া দরকার। এ সময় অসুস্থ কর্মীকে দায়িত্ব দিলে কাজ সময় মতো নাও হতে পারে, এমনকি কাজটি সম্পূর্ণ নাও হতে পারে। এই অবস্থায় তার কাজ হালকা করা দরকার। দীর্ঘস্থায়ী অসুস্থতার জন্য একজন কর্মী ইচ্ছা থাকা সত্ত্বেও অগ্রসর হতে পারে না, এমনকি একজন মানসম্মত কর্মীও দীর্ঘস্থায়ী রোগ ভোগের জন্য অর্পিত দায়িত্ব ঠিকমতো আঞ্জাম দিতে সক্ষম হন না। এক্ষেত্রে দায়িত্ব বন্টনের সময় খেয়াল রাখতে হবে, উক্ত কর্মী যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, তিনি শারীরিক অক্ষমতার জন্য দায়িত্ব পালনে সক্ষম হবেন না, তাই তাকে তেমন গুরুদায়িত্ব না দেয়াই উত্তম হবে। দায়িত্ব পালন অবস্থায় যদি কেউ এমন অসুস্থ হন, তাহলে সাংগঠনিকভাবে বিকল্প চিন্তা করা দরকার। 2, পারিবারিক সমস্যা। কোনো কর্মী পারিবারিক বাধার জন্য সংগঠনের কাজে সক্রিয় হতে পারেন না। পরিবারে ভিন্নমত পোষণ, ইসলামী আন্দোলন সম্পর্কে ধারণার অভাব ইত্যাদি কারণে একজন কর্মী পরিবারের স্বামী, শ্বশুর শাশুড়ি, পিতা মাতা ও ভাই বোনদের নিকট থেকে বাধা প্রাপ্ত হন। উত্তরণের উপায়: এক্ষেত্রে সেই কর্মীকে সর্বাগ্নে সাময়িকভাবে বলিষ্ঠ হতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা অবিরাম চালিয়ে যেতে হবে। আত্মগঠনের জন্য নিয়মিত চেষ্টা চালাতে হবে।
বাধার অজুহাতে শয়তানের ওয়াসওয়াসা বেশি পড়তে পারে। এজন্য কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য নিয়মিত অধ্যয়ন করা, সকল ইবাদতগুলোর প্রতি যত্নবান হওয়া একান্ত দরকার। এ কাজগুলোর পাশাপাশি পরিবারে দাওয়াতি কাজ নিরলসভাবে করতে হবে। এতে যত ঠাট্টা বিদ্রূপ বা অন্য যত বাধা আসুক না কেন, ধৈর্যের সঙ্গে তাকে দাওয়াতি কাজ ও আমলের মাধ্যমে বাস্তব ক্ষেত্রে জ্বলন্ত সাক্ষী হতে হবে। আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে করুণ বাক্যে। ধৈর্যের সঙ্গে এভাবে চলতে থাকলে দেখা যাবে একদিন আল্লাহ পাক সেই কর্মীকে সাহায্য করবেন, তার কাজে বাধা একদিন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 নং পৃষ্ঠা থেকে পড়ছি। কিভাবে পরিবারে দাওয়াতি কাজ করবেন? স্বামীর সঙ্গে অবসর সময়ে পারিবারিক বিষয়ে আলাপের পাশাপাশি ইসলামের বিধিবিধানের প্রতি আকর্ষণ সৃষ্টির লক্ষ্যে পরিবেশ অনুযায়ী স্বল্প কথায় দাওয়াত দান করা যায়। দুপুরে কিংবা রাতে শোবার সময় কিংবা শুয়ে শুয়েও 2-1 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়ে শোনানো যায়। কম সময় হলে একটি হাদিস পড়ে শোনানো যায়। বেশি অন্তরঙ্গ হয়ে বলা যায়, পড়ো না এই বইয়ের এই পৃষ্ঠা। এমনইভাবে এক সময় একটু একটু করে তার মনে ছাপ পড়তে পারে। ড্রয়িং রুমে কিছু তাফহিমুল কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য হাতের কাছে রাখতে হবে, যাতে উঠতে বসতে বইগুলো চোখে পড়ে। হতেও পারে তিনি এক সময় বইগুলো খুলে দেখবেন। চেষ্টা করা আর আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে হবে। শ্বশুর শাশুড়িকে নামাজের পর কিছু কিছু দোয়া, কালাম ও জিকিরের ছোট ছোট আয়াতগুলো শেখাতে হবে। অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা নামাজই ঠিকমতো পড়তে জানেন না। তাদেরকে নামাজের গুরুত্ব বুঝিয়ে ঠিকভাবে নামাজ পড়ার নিয়মকানুনগুলো শেখানোর চেষ্টা করতে হবে। শ্বশুর শাশুড়ি শিক্ষিত হলে এই ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আস্তে আস্তে তারা এক সময় আপনাকে গুরুত্ব দিবে। এমন অবস্থায় তাদের কাছে দাওয়াতি কাজ করতে হবে। মনে রাখতে হবে, পারিবারিক কাজে আপনাকে নিষ্ঠাবান হতে হবে। অন্যদিকে নিজে কম সুবিধা নেয়ার চেষ্টা করতে হবে, অন্যদের বেশি সুবিধা দিতে হবে। এমনইভাবে চলতে থাকলে দেখা যাবে তারা আপনাকে অত্যন্ত বিশ্বস্ত ভাববে। তখন আপনি তাদের কাছে দাওয়াতি কাজ করলে দাওয়াত ফলপ্রসূ হবে। পরিবারের অন্যান্য মহিলাদের সঙ্গে অনেক সময় পরিবারের মহিলারা বসে বসে গল্প কিংবা সেলাই করছে। তখন আপনি তাদের কাছে বসে ইসলামী সাহিত্য, হাদিস কিংবা মাসলা মাসাইল পড়ে শোনাতে পারেন। খাবার টেবিলে বসেও হালকাভাবে খাবারের আদব কায়দা নিয়ে দাওয়াতি কাজ করা যায়। এভাবে পরিবারে আমরা দাওয়াতি কাজ চালু রাখলে আশা করা যায় পারিবারিক বাধাগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। 15 নং পৃষ্ঠা থেকে পড়ছি। যারা ছাত্রী সংস্থা কিংবা ছাত্র শিবির করে তারাও পরিবারে এমনইভাবে অবসর ও সুযোগ বুঝে দাওয়াতি কাজ করতে পারে। 3. পর্দার সমস্যা। যে পরিবারে পর্দা চালু নেই সেই পরিবারে কেউ পর্দা করতে চাইলে তার জন্য বড় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে নববিবাহিতা বউ যদি পর্দানশীল হন, তাহলে নতুন পরিবেশে এসে সর্বপ্রথম তাকে পর্দার সমস্যায় কঠিন অবস্থায় পড়তে হবে। পর্দা মানতে যে নানা জনের নানা মন্তব্য শোনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সবচেয়ে বড় অসহনীয় ব্যাপার হয়ে দাঁড়ায় যদি সে বউয়ের স্বামী পর্দার বিরোধী হন। এ সমস্যায় করণীয়: বিয়ের পর ইসলামী বিধান মানতে বাধার সম্মুখীন হতে না হয় সেজন্য বিয়ের পূর্বেই সেই পরিবারটি ইসলামী পরিবার কিনা, ছেলেটি ইসলামের প্রতি অনুরাগী কিনা, মেয়ের ইসলামী শরীয়ত মোতাবেক চলতে সমস্যা হবে কিনা এমন পরিবেশ দেখে বিয়ের ব্যবস্থা করা দরকার, যাতে পরে জটিলতার সৃষ্টি না হয়। এমন অনুকূল পরিবেশ পাওয়া না গেলে অন্তত বিয়ের পূর্বেই মেয়েকে পর্দার সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য বিশেষ করে ছেলে ও মেয়ের অভিভাবকদের সঙ্গে আলাপ আলোচনা করে ইতিবাচক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা প্রয়োজন। শুধু মেয়ের বেলায় নয়,
দেখা যায় মেয়ের পর্দার ব্যবস্থা আছে, কিন্তু ছেলে যদি পর্দানশীল হয় তবে শ্বশুর বাড়িতে যেয়ে ছেলেও যাতে পর্দা মেনে চলতে পারে সে বিষয়ে বিয়ের পূর্বেই শ্বশুরবাড়ির অভিভাবক মহলে জানিয়ে দেওয়াও খুব প্রয়োজন। অনেক সময় দেখা যায় নতুন দুলাভাই পেয়ে শালিকা ও ভাবিরা নানা রং তামাশা জমানোর ব্যবস্থা করে নতুন জামাইকে বড় নাজেহাল বানিয়ে ছাড়ে। ইত্যাকার বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্য পূর্ব সাবধানতা ছাড়াও ছেলেকে শক্ত ভূমিকা রাখা দরকার। ১৬ নং পৃষ্ঠা থেকে পড়ছি। নববিবাহিতা বউকে খুব হিকমতের সঙ্গে অগ্রসর হতে হবে যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। শহুরে পরিবেশে পর্দা করা অনেকটা সহজ হয়, কিন্তু গ্রামীণ পরিবেশে বিষয়টি অত সহজ ব্যাপার হয় না। এমতো অবস্থায় মেয়েকে ছতর ঢাকা পোশাক পরা খুবই জরুরি। বিশেষ করে ফুল হাতা জামা থাকা আবশ্যক। বড় চাদর সবসময় হাতের কাছে রাখা দরকার। শোবার ঘরের দরজা জানালার পর্দা ব্যবস্থা করা। রান্নাঘরে যাবার সময় বড় চাদর দিয়ে পর্দা রক্ষা করে যাবার চেষ্টা করা ও রান্না করে যাতে দেবর ভাসুর বা অন্য গায়ের মুহরম পুরুষ না যায় সেই বিষয়ে পরিবারের অন্যান্যদেরকে অবগত করানো দরকার। সাধারণত একটা সময় থাকে যখন পুরুষরা বাইরে থাকে, সেই সময় বুঝে রান্না গোসল বিশেষ করে ঘরের বাইরের কাজগুলো পূর্বতই সেরে ফেলা প্রয়োজন। কিছু কিছু স্থানে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেই অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করতে হবে। যেমন রান্নাঘর, কলের পার, বাথরুম বা বারান্দায় যদি পর্দার ব্যবস্থা না থাকে তাহলে নিজেরাই পর্দার ব্যবস্থা করা। ঘরোয়া পরিবেশে পুরান কাপড়, চট বা সারের বস্তা দিয়েও গ্রামীণ পরিবেশে পর্দার ব্যবস্থা করা যায়। বাড়ির বাইরে যাবার সময় অবশ্যই পর্দার সঙ্গে যেতে চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে নানা জনের নানা কটু মন্তব্যে যেন পর্দা থেকে কোনো ক্রমেই সরে না দাঁড়ানো হয়। সময় করে পারিবারিক বৈঠক ছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে দাওয়াতি কাজ অব্যাহত রাখতে হবে। আল্লাহর সাহায্য চেয়ে ধৈর্যের সঙ্গে এভাবে চলতে থাকলে আল্লাহ তার জন্য এই পথে চলা সহজ করে দিবেন। ৪. সময়ের সমস্যা। স্বামী, সন্তান ও পরিবারের দায়িত্ব পালন করার কারণে বাইরে গিয়ে কাজ করার সময় ও সুযোগ সবার একরকম হয় না। তাই বলে সময় যে একেবারে হবে না এমন কিন্তু নয়। প্রতিদিনের দায় দায়িত্ব পালন করেও আমাদের হাতে কম বেশি কিছু সময় থাকে। সেই সময়টা আমরা দিনের দাওয়াতি কাজে ব্যয় করতে পারি। সংসারের কাজে একজন মহিলা যদি রাতে না ঘুমিয়ে অবিরাম কাজ করেন তবুও কাজের শেষ হবে না। ১৭ নং পৃষ্ঠা থেকে পড়ছি। প্রতিদিনের কাজের মাঝে আমাদের সুযোগ তৈরি করে নিতে হবে। এই জন্য চাই আন্তরিক সদিচ্ছা ও আল্লাহর ভয়। অনেক সময় আমরা হিসেব করে চলি না। একজনের সঙ্গে কথা বলছি তো বলেই যাচ্ছি। নেহায়েত দুনিয়াবি বিষয় নিয়ে পরস্পরে আলাপ করে অনেক সময় নষ্ট করি। প্রয়োজনীয় কথা বা কাজ সংক্ষেপে শেষ করে হিকমতের সঙ্গে দাওয়াতি কাজ করা যায়। এমন ছোটোখাটো ইসলামের বিধিবিধান আছে যা আপনার প্রতিবেশী বোঝে না। একটুখানি সুযোগ করে নিয়ে তার কাছে দাওয়াতি কাজ অনায়াসেই করা যায়। ছোট বাচ্চার সমস্যা। ছোট বাচ্চা থাকলে মায়ের জন্য সময় বের করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। যদি তার সাহায্যকারী কেউ না থাকে তাহলে বাচ্চাকে সঙ্গে নিয়েই বৈঠকে যাবার চেষ্টা করবেন। বাচ্চাকে অবশ্যই পেনটি পরিয়ে নিতে হবে যাতে যেখানে সেখানে প্রস্রাব পায়খানা নিয়ে বিব্রত অবস্থায় না পড়তে হয়। ব্যাগে করে বাচ্চার বাড়তি জামা কাপড়, প্রস্রাবের কাঁথা, ন্যাকড়া, ওয়াল ক্লথটিও নিতে ভুলবেন না। যদি টিএস হয় তাহলে বাচ্চার ব্যবহৃত কোমর অবশ্যই সঙ্গে নেবেন। কিছুক্ষণ পর পর নিজ দায়িত্বেই বাচ্চাকে প্রস্রাব করালে টিএস এর পরিবেশ পবিত্র থাকবে। প্রোগ্রামের মধ্যেও বাচ্চাকে নিয়মমাফিক খাওয়ালে বাচ্চা কাঁদাকাটি করবে না। বাচ্চা কাঁদলে সঙ্গে সঙ্গে দায়িত্বশীলার অনুমতি নিয়ে বাচ্চাকে সামলানোর জন্য অন্যত্র যাওয়া দরকার যাতে
অন্যদের সমস্যা না হয়। 6. বাচ্চা যদি একটু বড় হয়, বাসায় যদি বাচ্চা দেখার মতো কেউ থাকে তাহলে বাচ্চার প্রয়োজনীয় খাবার ও বিশ্রামের ব্যবস্থা পূর্বেই প্রস্তুত করে রেখে যেতে হবে, যাতে আপনি প্রোগ্রামে যে বাচ্চার জন্য অস্থিরতায় না ভোগেন। 18 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 7. স্কুল কলেজে পড়া বাচ্চা। আপনি প্রোগ্রামে যাবেন কিন্তু বাচ্চারা স্কুল কলেজ কিংবা কোচিং থেকে ফিরেনি, তাহলে ওই দিন পূর্বেই বাচ্চাদের অবগত করাতে হবে যে আপনার আজ এতটাই প্রোগ্রাম আছে। ডাইনিং টেবিলে খাবারগুলো গুছিয়ে সাজিয়ে রেখে যাবেন। আপনার প্রোগ্রামের সময় বাচ্চারা ঘুমিয়ে থাকলে যদি মনে করেন এমন অবস্থায় পূর্বেই বাচ্চাদের অবগত করাবেন আপনার প্রোগ্রামের বিষয়টি। ডাইনিং টেবিলে বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করে রেখে যাবেন। বাইরের গেটের চাবি অবশ্যই একাধিক রাখতে হবে। 8. টিসি কিংবা সম্মেলন। যদি একদিনের বেশি সময় টিসি কিংবা সম্মেলন হয় তাহলে বাচ্চাদের দেখা কিংবা পরিবারের প্রয়োজনে নিকট আত্মীয় কিংবা ঘনিষ্ঠ কাউকে পূর্বেই আনার ব্যবস্থা করতে হবে, যাতে নির্দিষ্ট সময়ে আপনি প্রোগ্রামে রওনা হতে পারেন। যদি কাউকে না পাওয়া যায় তাহলে বাচ্চাদের সঙ্গে নিয়ে হলেও প্রোগ্রামে যাওয়া প্রয়োজন। প্রয়োজনীয় বাজার পূর্বেই করে যদি ফ্রিজ থাকে রান্না করে ভাগ ভাগ করে রেখে গেলে ভালো হয়। 9. ইসলামী সাহিত্য কখন পড়বেন। যাদের পরিবারে কাজের সাহায্যকারী নেই, ছোট বাচ্চা আছে, তাদের সময় করে ইসলামী সাহিত্য অধ্যয়ন করা বড় কষ্টসাধ্য ব্যাপার। তবুও কম হলেও নিয়মিত অধ্যয়ন করতে হবে। এমন কর্মীর নজির আছে যিনি রান্নার সেলফেই বই রেখে রান্না করেন। রান্না করার ফাঁকে ফাঁকে একটু একটু করে বই পড়ছেন। বাচ্চা ঘুমিয়ে আছে, এই ফাঁকে সাংসারিক কাজকর্ম ও অধ্যয়নের চেষ্টা করা যায়। সর্বশেষ প্রচেষ্টা, রাতে বাচ্চারা ঘুমিয়ে গেলে সংসারের ঝামেলা শেষে নিজে ঘুমাতে যাওয়ার আগে টেবিলে কিছুক্ষণ বসে অধ্যয়ন করা যায়। ব্যাগে সবসময় ইসলামী সাহিত্য রাখতে হয়। যখন যেখানে থাকেন সুযোগ পেলেই বইটি খুলে চোখ বোলাবেন। এমনই করতে করতে কিছু সাহিত্য পড়া হয়ে যায়। বাসে, ট্রেনে, লঞ্চে সফরের সময় বই পড়লে বই পড়ে সময় কাটানো হলো, সেই সাথে ইসলামী সাহিত্য অধ্যয়নও হলো। 18 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 10. বাচ্চাদের পরীক্ষার সময়। বাচ্চাদের পরীক্ষার সময় মায়েরা সাংগঠনিক কাজে বাইরে যাবে এমনটি অধিকাংশ লোকই পছন্দ করেন না, কিন্তু সাংগঠনিক কাজ তো আর বন্ধ থাকবে না। রিপোর্টের মান তো ধরে রাখতে হবে। বাচ্চা যখন পরীক্ষা দিতে যাবে ফিরে না আসা পর্যন্ত এই সময়টা আপনি পূর্বেই সাংসারিক কাজ গুছিয়ে রেখে সাংগঠনিক কাজে ব্যয় করতে পারেন। 11. মেহমান এলে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ গুছিয়ে মেহমানের সম্ভাব্য আপ্যায়নের ব্যবস্থা সেরেই আপনি সাংগঠনিক কাজে বেরিয়ে যেতে পারেন। যদি মহিলা মেহমান হয় তাহলে আপনার প্রোগ্রাম যদি কোনো সাধারণ সভা বা তাফসির বৈঠক হয় তাহলে মেহমানকে সঙ্গে নিয়ে যেতে পারেন। এতে মেহমানেরও বেড়ানো হলো, দাওয়াতি কাজ করা হলো, মেহমান বাসাতে একাকিত্ব সমস্যা থেকেও বাঁচল। 12. প্রতিবেশীর সঙ্গে সম্পর্কগত সমস্যা। চিন্তা, চেতনা, আচার আচরণে যদি প্রতিবেশী আপনার সমমাননা না হন তাহলে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তিনি যদি ভিন্ন ধর্মী মত পোষণ করেন তাহলে আপনি যতই তার সঙ্গে ভালো সম্পর্ক রাখার পদ্ধতি অবলম্বন করুন না কেন, সে আপনার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তো রাখবে না, বরং নানাভাবে ঠাট্টা বিদ্রূপ করে এড়িয়ে যেতে থাকবে। এমন অবস্থায় আপনি আপনার আচরণ দিয়ে প্রতিবেশীর হক আদায় করতে থাকবেন। একদিন তার পরিবর্তন হতেও পারে। আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়াও করবেন, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। 13. প্রোগ্রামে যাওয়ার সমস্যা। মহিলাদের পূর্ববর্তী স্থানে, বিশেষ করে থানা, জেলা ও কেন্দ্রীয় টিএসটিসি
ও সম্মেলনে যেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রোগ্রামের চিঠি পেয়েই নির্ধারিত সময়ের পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এলাকা বা মহল্লার কর্মীরা একসঙ্গে সুবিধামতো যানবাহনে যাওয়ার ব্যবস্থা করা যায়। এ ব্যাপারে পুরুষ দায়িত্বশীলদের পূর্বে বিষয়টি অবগত করানো হলে তারাও প্রয়োজনীয় সহযোগিতা করবেন। 20 নং পৃষ্ঠা থেকে পড়ছি। পূর্বেই বই, নোট, খাতা, কলম, প্রয়োজনীয় বিছানাপত্র, পরিধেয়ী কাপড় ও খরচের টাকা গুছিয়ে রাখা দরকার। রান্না সেরে খাবার যথাস্থানে সাজিয়ে রাখা ভালো। বেরিয়ে যাওয়ার আগে বিশেষ করে খাবার ঘরের দরজা জানালা বন্ধ করা দরকার, যাতে বিড়ালে খাবার নষ্ট না করে। যাবার সময় ঘরে যারা অবস্থান করেন তাদের ও প্রতিবেশীদের বলে যাওয়া দরকার, যাতে তারা আপনার অবর্তমানে ঘরের ও বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন। এমন পরিমাণ সময় হাতে নিয়ে বের হতে হবে যাতে নির্ধারিত সময়ের পূর্বেই পৌঁছা যায়। ছোটোখাটো অসুখ বিসুখের অজুহাত দেখিয়ে প্রোগ্রামে না যাওয়া থেকে বিরত থাকা দরকার। 14. ছাত্রী সংস্থার কর্মী সদস্যার সন্ধিক্ষণ। ছাত্রী সংস্থার কর্মী বা সদস্যার ছাত্রী জীবন শেষ কিংবা ছাত্রী অঙ্গনের কাজ শেষ হওয়ার পর মহিলা জামায়াতে কাজ শুরু করতে কেউ কেউ দ্বিধা সংশয় করে। কখনো মনে হয় ছাত্রী সংস্থার এত কাজ করেছি, এবার একটু আস্তে ধীরেই কাজে যোগ দিই। কখনো কেউ মনে করে ছাত্রী অঙ্গনের শিক্ষিতাদের মাঝে কাজ করার পরিবেশ সুন্দর, সবাই শিক্ষিতা, কথা বোঝালে বোঝে, একটা আলাদা ইমেজ রয়েছে। কিন্তু মহিলা অঙ্গনে একত বয়সের ফারাক, তার উপর শিক্ষার মানগত ব্যবধান, খাপ খাওয়ানো বেশ কষ্টকর ব্যাপার। আর নববিবাহিতারা তো একটু অন্যরকম অবকাশই পেতে চায়। সব মিলিয়ে বৃহত্তর অঙ্গনে কাজে সামিল হতে দেখা যায় সময়ের একটা ব্যবধান সৃষ্টি হয়ে যাচ্ছে। নববিবাহিতা কর্মী সদস্যদের নতুন পরিবেশ, নানা প্রতিকূলতার মধ্যে অনেক সময় বেসামাল হয়ে পড়ে। নানা রকম পারিবারিক বাধা তাদের আঁকড়ে ধরে। সন্তান সম্ভাবা হলে শারীরিক প্রতিবন্ধকতা ছাড়াও সন্তান হবার পর নতুন বাচ্চা নিয়ে দারুণ হিমশিম খেতে হয় সাংগঠনিক কাজ আঞ্জাম দিতে। অবশ্য সকলে যে এই পর্যায়ে পড়ে তা কিন্তু নয়। অন্যদিকে স্থানীয় মহিলা জামায়াতের দায়িত্বশীলাদের কোথাও কোথাও প্রাক্তন ছাত্রীকর্মী সদস্যদের কাছে পাওয়া মাত্রই সংগঠনের সম্পৃক্ত করে দায়িত্ব দিতে একটু বিলম্ব করার ঘটনাও দেখা যায়। পদক্ষেপ। সংগঠনের গুরুত্ব, বায়াতের গুরুত্ব যে কর্মী সদস্যার মধ্যে শিকড় গেড়েছে, সে যে অবস্থায় থাকুক না কেন কখনো নিষ্ক্রিয় থাকতে পারে না। প্রতিকূল পরিবেশে কাজ করার সুযোগ কম হলেও সে নীরব থাকতে পারে না। যারা প্রতিকূলতায় পড়ে যায় তাদের ক্ষেত্রে স্থানীয় বা ঊর্ধ্বতনের সুদৃষ্টি দেয়া আশু প্রয়োজন। স্থানীয় দায়িত্বশীলদের মমতামাখা সংস্পর্শ পেলে তারা আর বসে থাকতে পারে না। যে সব সমস্যা সাময়িকভাবে সমাধানযোগ্য তার সুরাহার জন্য ত্বরিত পদক্ষেপ নেওয়া দরকার। এটা ভুলে গেলে চলবে না যে কোনো কর্মী যদি একবার কারো অনীহার কারণে বা ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যায়, তাহলে তাকে পূর্বমানে ফিরিয়ে আনতে অনেক সময়ের ব্যবধান হয়, নয়তোবা কেউ চিরতরে ঝরে যায়। যোগ্যতা, সুযোগ ও পরিবেশগত অবস্থান ভেদে তাকে দায়িত্ব দেয়া ও সংস্পর্শে রাখা সে অবস্থার দাবি হয়ে পড়ে। দ্বিতীয় অধ্যায়, সাংগঠনিক সমস্যা। 1. দাওয়াতি কাজ করতে যেয়ে উদ্ভূত সমস্যা ও জবাব। দাওয়াতি অভিযানে কিংবা যে কোনো সময়ে দাওয়াতি কাজে বের হবার আগে গ্রুপ লিডার অবশ্যই বানাতে হবে। কারো সঙ্গে কথা বলার সময় একসঙ্গে একাধিকজন কথা যাতে না বলে সেদিকে দৃষ্টি রাখতে হবে। নেতা যখন কোনো বিষয়ে কথা বলেন তখন অন্যরা সেই বিষয়ে কথা না বলা। সাধারণের সামনে নিজেদের মধ্যকার মনোমালিন্য বা মতবিরোধের বিষয়ে আলাপ না করা।
দাওয়াতি কাজে বের হবার পূর্বেই দাওয়াতি কাজের ফর্ম, পরিচিতি, লিফলেট, বই, ক্যাসেট, পত্র, পত্রিকা, স্টিকার, রসিদ বই ইত্যাদি গুছিয়ে ব্যাগে করে সঙ্গে নেয়া। দাওয়াত দানের সময় দাওয়াতি ব্যক্তি যদি বেশি রকম বিরোধিতা করেন, তাহলে সেখান থেকে উত্তমভাবে তাড়াতাড়ি সরে আসা দরকার। কোনো প্রশ্নের জবাব জানা না থাকলে গোজামিলের উত্তর না দিয়ে পরে জানাবেন বলে জানিয়ে দেয়া। 2. জামায়াত সম্পর্কে সঠিক ধারণা। বিভিন্ন প্রচার মাধ্যমে অপপ্রচারের ফলে জামায়াতে ইসলামী একটি অচ্যুত কিচ্ছু হিসেবে কিছু কিছু লোকের কাছে পরিচিত। জামায়াত থেকে যেন যত দূরে থাকা যায় ততই তাদের জন্য ভালো, এমন ভাব তারা পোষণ করেন। প্রথমে তাকে আপনি আপনার মতের পক্ষে আনতে পারবেন না, যেহেতু সে এতদিন ধরে বিরোধী মানসিকতা পোষণ করে এসেছে। তাকে আগে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দান করতে হবে। জামায়াত সম্পর্কে ভুল ধারণার অবসান আগেই দূর করার চেষ্টা করলে সামনে আর অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না। ইসলাম সম্পর্কে ধারণা দানের পর ইকামাতে দ্বীনের গুরুত্ব বোঝাতে হবে। 23 নং পৃষ্ঠা থেকে পড়ছি। সংগঠন সম্পর্কে ধারণা দান করতে হবে। এরপর জামায়াতে ইসলামী সংগঠনের ইতিহাস ক্রমান্বয়ে তাকে অবহিত করতে হবে। এই বিষয়ে তাড়াহুড়ো করলে চলবে না। এসব বিষয়ে দায়ীকে অবশ্যই পরিষ্কার জ্ঞান ও দৃঢ়তা রাখতে হবে। সকল প্রকার জড়তা, ভীরুতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। 3. অন্যান্য রাজনৈতিক দল সম্পর্কে ধারণা থাকা। জামায়াতে ইসলামীর একজন কর্মীর অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি ও কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এবং জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য সম্পর্কে পরিষ্কার ধারণা দান না করলে তাদের কাছে জামায়াতের কাজের ধারণা পরিষ্কার হবে না। রাজনৈতিক বিষয়ে মহিলারা সচেতন কম, তথাপি একজন জামায়াত কর্মীকে এই বিষয়ে পিছপা হতে চলবে না। কারণ মহিলারা রাজনীতি বুঝুক আর নাই বুঝুক, জামায়াত সম্পর্কে তারা অনর্গল দোষারোপ করতে ছাড়ে না। জামায়াতে ইসলামীর আন্দোলন ও সংগঠন বিষয়ক বই, দৈনিক সংগ্রাম, সোনার বাংলা, পৃথিবী, কলমসহ সম্ভাব্য অন্যান্য পত্রপত্রিকা পড়ার নিয়মিত অভ্যাস করলে উদ্ভূত বিষয়ে জ্ঞানার্জন করা যায়। 4. আন্তর্জাতিক চলমান ঘটনা সম্পর্কে ধারণা। আন্তর্জাতিক চলমান ঘটনাবলী সম্পর্কেও একজন কর্মীকে সচেতন থাকতে হবে। মাল্টিমিডিয়ার দরুন আন্তর্জাতিক ঘটনাগুলো মুহূর্তের মধ্যেই সারা দুনিয়ায় প্রচারিত হচ্ছে। গ্রামে গঞ্জের মানুষও আজ সচেতন। আন্তর্জাতিক ঘটনাগুলো প্রভাব আমাদের জনমনেও বিশেষ প্রভাব বিস্তার করে। এজন্য প্রতিদিনের খবরগুলো নিয়মিত শোনা ও জানা দরকার। বিবিসি, ভয়েস অব আমেরিকা সহ অন্যান্য দেশের খবরগুলো শোনার অভ্যাস করা দরকার। 5. ইসলামী দুনিয়া সম্পর্কে ধারণা। খিলাফত, খোলাফায়ে রাশেদা এবং বর্তমান ইসলামী দুনিয়ায় কোথায় কি হলো না হতে চলেছে সেই সম্পর্কেও একজন কর্মীকে অবহিত হতে হবে। কেননা অনেকেই জামায়াতের কাজকে নিছক রাজনৈতিক কাজ বলে অবজ্ঞা করে থাকে। বিশ্বের কোথাও কিভাবে ইসলামী আন্দোলন চলছে, তারা কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে, তারা হালচাল না জানলে একজন কর্মীর কাজের স্পৃহা থাকে না। 24 নং পৃষ্ঠা থেকে পড়ছি। 6. কর্মীদের সঙ্গে সম্পর্কের অবনতি হলে। ঈমান, ইসলাম যেখানে শয়তান সেখানে বেশি তৎপর। আন্দোলনের সীসা ঢালা প্রাচীর দুর্বল হতে বাধ্য যদি কর্মীদের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরে। মানবীয় দুর্বলতা থাকা স্বাভাবিক, কিন্তু এই দুর্বলতা জিইয়ে রাখা বা গোপন রাখা সংগঠনের জন্য মারাত্মক আত্মঘাতী। একজন কর্মী সংগঠনে আসার সঙ্গে সঙ্গেই তিনি ফেরেশতাতুল্য হবেন এমন নয়। তার প্রতিদিনের সব কর্মকাণ্ড ইসলামী আমল আখলাকে পরিবর্তনের জন্য সময় লাগবে। এই ব্যাপারে কর্মীকে আত্মগঠনের প্রতি আন্তরিক হতে হবে।
অপরদিকে দায়িত্বশীলদেরও সচেতনভাবে মননশীল হয়ে সহচার্য দান করতে হবে। মানবীয় ত্রুটিযুক্ত কর্মীকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া উচিত নয়, যদিও তার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান থাকতে পারে। এমন হলে উক্ত দায়িত্বশীলের প্রতি অধীনস্থ কর্মীরা প্রকাশ্যে কিছু না কিছু বলতে পারলেও ভিতরে ভিতরে তারা সেই নেতা ও সংগঠনের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। এছাড়াও দায়িত্ব পালন করতে যেয়ে কোনো কর্মীর সঙ্গে যদি কোনো মতবিরোধ বা মনোমালিন্য হয়ে যায়, তাহলে নেতা বা দায়িত্বশীলকে তার সমাধানের জন্য অগ্রণী হতে হবে। নেতার একক আত্মমর্যাদা বা আত্ম অভিমানের কোনো সুযোগ নেই ইসলামে। এ বিষয়ে পরিষ্কার হওয়া বাঞ্ছনীয়। ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এর সমাধানই হচ্ছে সহজ পদ্ধতি। এভাবে সুরাহা না হলে দায়িত্বশীলের মাধ্যমে অগ্রসর হওয়া যায়। তাতে কাজ না হলে মুহাসাবার ব্যবস্থা করা দরকার। তাতেও যদি কাজ না হয় তবে সাংগঠনিক সিদ্ধান্তই কার্যকরী হবে। 7. প্রশ্নোত্তরের সমস্যা ও সমাধান। দাওয়াতি কাজ করতে যেয়ে কিংবা বিভিন্ন বৈঠকে বা অন্য কোনোভাবে কোনো আসরে তার উত্তর জানা না থাকলে বিনীতভাবে পরে জানাবেন বলে সময় চেয়ে নিতে হবে। পরে যথাসময়ে সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া দরকার। কোনো সময় নিজের দুর্বলতা ভেবে গোঁজামিলের আশ্রয় নেওয়া যাবে না। 8. নির্ধারিত সময়ে বৈঠকে যেতে অক্ষম হলে। যে কোনো কারণে বৈঠকে সময় মতো যেতে না পারলে পূর্বেই তা দায়িত্বশীলকেই কিংবা কর্মীদের জানিয়ে রাখা দরকার, যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। 9. ইয়ানত দেয়ার সমস্যা। আর্থিক দিক দিয়ে অধিকাংশ মেয়েরাই অন্যের উপর নির্ভরশীল। পিতা, স্বামী নয়তো উপার্জন করা সন্তানের দিকেই চেয়ে থাকতে হয় তাদের। যারা এমতো অবস্থায় অনায়াসে খরচ করতে পারেন তাদের ইয়ানত দেয়া তেমন সমস্যা নয়। সমস্যা তাদের যারা কোনোভাবে টাকা পয়সা খরচ করার সুযোগ পান না। সংসারের দায়িত্বশীল যদি কৃপণ হন কিংবা ইসলামী আন্দোলন না বোঝেন, তাহলে তার সঙ্গে নিয়মিত দাওয়াতি কাজ করা একান্ত প্রয়োজন। আল্লাহর পথে খরচ করার গুরুত্ব তাকে বোঝাতে হবে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এমন তো নয় যে কোনো সময় আমরা কোনো টাকা পয়সা হাতে পাই না। কোনো না কোনোভাবে কিছু টাকা পয়সা হাতে আসে, সেখান থেকে ইয়ানত দেওয়ার চেষ্টা করা যায়। খালেস নিয়াত থাকলে আল্লাহ ব্যবস্থা করে দেন। না জানিয়ে কারো পকেট থেকে টাকা নিয়ে ইয়ানত দেয়া ঠিক নয়। হাত খরচের টাকা বাঁচিয়ে সেখান থেকে ইয়ানত দেয়া যেতে পারে। দেখা যায় এটা সেটা বিলাসী জিনিসপত্র কেনাকাটা করছেন, অথচ ইয়ানত দেয়ার বেলায় অনীহা প্রকাশ করতে দেখা যায়। এক্ষেত্রে তাকে আল্লাহর পথে খরচ করার গুরুত্ব আগে বোঝাতে হবে। 10. বইয়ের সমস্যা। ইলম অর্জনের জন্য প্রয়োজনীয় কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য হাতের কাছে থাকা জরুরি। সিলেবাসের বইগুলি আগে পড়া দরকার। ইউনিট বিলি কেন্দ্র থেকে বই ইস্যু করে পড়া যায়। ব্যক্তিগত পাঠাগার গড়ার জন্য কিছু কিছু বই আমরা নিয়মিত সংগ্রহ করতে পারি। দাওয়াতি অভিযানে বিভিন্ন সভা সম্মেলনে সুলভ মূল্যেও বই পাওয়া যায়। বই কেনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। ইউনিট বিলি কেন্দ্র থেকে কোনো বই পাওয়া না গেলে থানা পাঠাগার থেকেও সে বই ইস্যু করা যায়। 11. রিপোর্ট বইয়ের সমস্যা। রিপোর্ট বই শেষ হয়ে গেছে গত মাসে। রিপোর্ট বই না থাকার জন্য রিপোর্ট লেখা হয়নি, এমন সমস্যা প্রায় শোনা যায়। রিপোর্ট বইয়ের 2-1 মাসের পাতা থাকতেই অগ্রিম রিপোর্ট বই সংগ্রহ করা দরকার। নিজে বা দায়িত্বশীলের মাধ্যমেও রিপোর্ট বই সংগ্রহ করা যায়। 12. ব্যক্তিগত বই নিখোঁজ। অনেক সময় নিয়ম না জানার জন্য বা তাড়াহুড়োর সময় বই বিলির সময় গ্রহীতার নাম ঠিকানা লিখে রাখা হয় না। গ্রহীতাও নিজের দায়িত্বে বইটি সময় মতো ফেরত দেন না। এমনইভাবে এক এক করে অতি কষ্টের বইগুলি নিখোঁজ হতে থাকে। বই বিলির সময় অবশ্যই বই ইস্যু খাতায় লিখে রাখতে হবে। ব্যক্তিগত বই কেনার শুরুর দিন থেকেই বই রেজিস্ট্রার
বই, ইস্যু, খাতা ও সিল কেনা খুব জরুরি। বই বিলি করলেই শুধু চলবে না, বই দিয়ে মাসে অন্তত 2বার প্রতিগ্রহীতার সঙ্গে যোগাযোগ করা দরকার। বইটি পড়া শেষ হলে নতুন আরেকটি বই দিয়ে পূর্বের বইটি ফেরত নেওয়া নিজ দায়িত্বেই করা দরকার। কেননা বই কেউ সহজে আগ্রহ সহকারে পড়তে চায় না, অযথা কত সময় নষ্ট করে, কিন্তু বই পড়ার সময় হয় না। তাগাদা দিয়ে দিয়েই বই পড়ানোর নতুন করে অভ্যাস করতে হয়। 27 নং পৃষ্ঠা থেকে পড়ছি। যদি তিনি 1 মাসেও বইটি স্পর্শ না করেন তাহলে বুঝতে হবে সে গ্রহীতা বইটি পড়বে না, তখন বইটি ফেরত আনাই ভালো। মাসের পর মাস বই দিয়ে রাখলে খোঁজ খবর না নিলে বই নিখোঁজ হয়ে যায়। 13. সিদ্ধান্তে অটল হওয়া। একজন কর্মীর যদি পরিবারের পরিবেশ ইসলাম বা আন্দোলনের অনুকূলে না থাকে তাহলে সে কর্মী পদে পদে বাধাগ্রস্ত হবে, এমনকি সে সময় মতো নামাজও আদায় করতে সমস্যায় পড়ে। এমন অবস্থায় উক্ত কর্মীকে ঘাবড়ালে চলবে না, পূর্ণোদ্যমে আপন কাজ চালিয়ে যাবার চেষ্টা করতে হবে। পর্দার ব্যাপারেও তাকে অনেক ধকল সামলাতে হয়। দাওয়াতি কাজ, বাইরে যাওয়া, নিয়মিত বৈঠকে যাওয়া প্রভৃতি কাজে বাধার পাহাড় আসতে পারে। এমতো অবস্থায় তাকে হিকমতের সঙ্গে অগ্রসর হতে হবে। দাওয়াতি টার্গেটদের বাসায় মাঝে মধ্যে ডেকে এনে দাওয়াতি কাজ করার চেষ্টা করতে হবে। দূরে নিয়মিত চিঠির মাধ্যমেও দাওয়াতি কাজ করার চেষ্টা করা যেতে পারে। মনোবল যাতে দুর্বল না হয় সেজন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক রাখতে হবে এবং দায়িত্বশীলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। সাহসী ও বলিষ্ঠ হওয়া। একজন কর্মী আন্দোলনের কাজে ঘরে বাইরে সমানভাবে বাধাগ্রস্ত হয়ে পড়ে। এই ব্যাপারে তাকে সর্ব অবস্থায় সাহসী ও বলিষ্ঠ থাকতে হবে। আল্লাহর ভয় ও তাওয়াক্কুল নিয়ে দৃঢ় থাকতে হবে। কোনো সময় অন্যায় ও বাধার কাজে নতজানু হওয়া চলবে না। এভাবে চলতে থাকলে আল্লাহ পাক তার পথে চলা সহজ করে দিবেন। আল্লাহ পাক বাধাগ্রস্ত কর্মীদের দ্বীনি আন্দোলনে অবিচল থাকার সুযোগ দান করুন। আমিন। 28 নং পৃষ্ঠা থেকে পড়ছি। শেষ কথা, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য তার বিধান অনুযায়ী পরিচালনা করতে বলেছেন। সূরা নিসার 74 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর পথে জিহাদ করার জন্য তারাই যোগ্য যারা দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে আখিরাতের বিনিময়ে বিক্রি করতে পারে। পুরুষ মহিলা একে অপরের সহযোগী হয়ে এই জিহাদের কাজে আঞ্জাম দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ পুরুষ মহিলা পরস্পর সাহায্য সহযোগিতা করেই একামাতে দ্বীনের কাজ করে গেছেন। ইতিহাসে আমরা দেখতে পাই বদরের যুদ্ধে মহিলা সাহাবীগণ পুরুষ সৈনিকদের খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা সেবায় সহযোগিতা করেছিলেন। আহত সৈনিকদের নিরাপত্তা দান ও সেবা সুস্থতার কাজে মহিলারা এগিয়ে এসেছিলেন। বর্তমান বিশ্বে মুসলমানরা যেখানে মার খাচ্ছে এবং ষড়যন্ত্রের শিকার হচ্ছে সেখানে মুসলিম মানবতাকে রক্ষার জন্য মহিলাদেরকে সম্ভাব্য পর্দা সংরক্ষণ করেই পুরুষের পাশাপাশি এগিয়ে আসতে হবে। ইসলামী আন্দোলনে মহিলাদের ভূমিকা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো অবস্থাতেই নারীদের অবহেলার কোনো সুযোগ নেই। ছাত্রী ও মহিলা অঙ্গনে সবেমাত্র কাজ শুরু হয়েছে। এখনও ছাত্র ময়দানের মতো ছাত্রী ও মহিলা অঙ্গনে কাজ গড়ে ওঠেনি। এজন্য এখন অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে মহিলা অঙ্গনে কাজের আঞ্জাম দিতে হবে। বর্তমান পুস্তিকাটি মহিলা অঙ্গনে কাজ করার ব্যাপারে বাস্তব উপলব্ধি সহ কাজ করার পরামর্শ লিপিবদ্ধ করা হয়েছে। আশা করি উপরে বর্ণিত ময়দান থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাতে কাজের প্রতি সৃষ্টি করবে। আশা করি উপরে বর্ণিত ময়দান থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগালে কাজের গতি সৃষ্টি করবে। আল্লাহর কাছে সেই আশা পূরণের জন্য দোয়া চেয়ে সমাপ্তি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আজ আমরা শুনলাম
মহিলা কর্মীর সমস্যা ও সমাধান। এই বইটির মোট 17 পৃষ্ঠা পড়েছি। আশা করি সাংগঠনিক মহিলা কর্মীদের জীবনের বাস্তব সমস্যা এবং ইসলামী দিক নির্দেশনার আলোকে সমাধানগুলো আপনার কাছে স্পষ্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী অংশে নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।